ইটকাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ, কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না। সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে। শৌখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান। সময়ের সাথে এই বাগান এখন আর শৌখিনতায় আটকে নেই। নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ, পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে এই ছাদ বাগানগুলো। সবুজের ছোঁয়া আমাদের মন ভালো রাখে, আর সেই সবুজ যদি হয় বাড়ির উঠোনে, বারান্দায় কিংবা ছাদে, তখন সেটা শখ নয়, হয়ে ওঠে ভালোবাসার প্রতিচ্ছবি। আমরা যারা নগরীর ব্যস্ত জীবনে একটুখানি সবুজ খুঁজে থাকি, তাদের নিয়ে আজকের এই আয়োজন। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন নগর কৃষি অনুষ্ঠানে। আজ আমরা এসেছি নগরীর হালি শহরের আবিদা নাসরিন আপার ছাদ বাগানে। আজ আমরা ঘুরে দেখব আপা কিভাবে তার ছাদ বাগান পরিচালনা করছেন, পরিচর্যা করছেন তার গাছের, এবং জানবো এই বাগান করার তার অভিজ্ঞতা। চলুন ঘুরে দেখি তার ছাদ বাগান। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। কাজ করছেন দেখছিলাম। হ্যাঁ, আপনার বাগানটা একটু ঘুরে দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ অবশ্যই চলো। এখানে হচ্ছে দোলন চাপা আছে। আচ্ছা, এটা দোলন চাপা। হ্যাঁ, বৃষ্টিতে ফুল ফুটবে। অলরেডি কলিও চলে এসেছে, ফুটেছিল কলি কিছু। দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কি 12 মাসই? না, এটা বর্ষায় প্রধানত ফুটে, শীতকাল পর্যন্ত মোটামুটি ফুল আসে। হ্যাঁ, এটা হচ্ছে কাঠবাদাম গাছ, এটা দেশিটা। এটা আচ্ছা। রেখেছি ছাতার প্রয়োজন যেন না হয়, ছায়া দেওয়ার শেডের জন্য আচ্ছা। এটা রেখেছি। আর এখানে তো অপরাজিতা দেখতে পাচ্ছেন। আর বাদাম গাছ আসলে কখনো দেখা যায় না ছাদে, হ্যাঁ, এটা ইউনিক, এই প্রথম ঠিক দেখলাম। আছে, এটা নাকচাপা। সবাই সারা বছর, যদি কেউ সারা বছর গাছ লাগাতে চায় তাহলে হচ্ছে এটা খুব ভালো। আর ওখানে তো রঙ্গন আছে, তারপরে অর্কিড আছে, কিছু গ্রাউন্ড অর্কিড আছে, এখানেও নাকচাপা রঙ্গন দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। হ্যাঁ, তারপরে কামিনী আছে যেটা থাই, তারপরে বাগান বিলাস আছে আমার এই বেশ কামিনী কিছু। ফুলে কি সব সময় ফুল হয় 12 মাসই? কামিনী হচ্ছে আপনার শীতের সময়ও হয়, গরমেও হয়। আসলে এটা এখন কন্টিনিউ বৃষ্টি হওয়ার কারণে এখন ফুল ফুল নাই। ঝরে গেছে আর কি, সব মোটামুটি হয়। সারা বছর ফুল থাকে। এখানে কাটা মুকুট আছে। আর আমার কাছে প্রায় 12 রকম বাগান বিলাস আছে। এখন আসলে ফুল নাই, সবগুলো ফুল নাই। তারপরে হাইব্রিড নয়নতারা আছে। এটা তো বেশ সুন্দর একটা রং। হ্যাঁ, কি হাইব্রিড? হ্যাঁ হাইব্রিড নয়নতারা। আচ্ছা, এর hybrid কি নয়- যত্ন কি একটু ভিন্ন? ভিন্ন বলতে এটা আসলে অতিরিক্ত রোদও পছন্দ করে না, অতিরিক্ত পানিও পছন্দ করে না। আচ্ছা, ঠিক আছে, যেটা আমাদের এই রেগুলার নয়নতারা যে সহনশীল যতটা, ওইটা। হ্যাঁ সহনশীল। আপনি দেখবেন আমার দেয়ালের মধ্যেও নয়নতারা হয়ে গেছে, কিন্তু ওরা একটু সফটিকেটেড আর কি। আচ্ছা, তাহলে বৃষ্টির সময় কি শেডে রাখেন নাকি খোলা বৃষ্টির জায়গাতে? সময় শেডে রাখি না, অন্য গাছের একটু আড়ালে Shade রাখি। একটু আড়ালে রাখেন। ঠিক আছে। আর এটা তো অ্যাডোনিয়াম। বাহ, এটা খুবই সুন্দর হ্যাঁ, হয়েছে। এটা অ্যারাবিকা ম্যাডোনিয়াম, যেটা আমরা মরুগোলাপ বলি। যেহেতু আমাদের বাংলাদেশের আবহাওয়াটা খুব বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রচন্ড গরম থাকে, তো আমি আসলে এখন ছাদ বাগানের জন্য কিছু বাছাই করা গাছ প্রেফার করছি এখন। তার মধ্যে যেন জবা টিকে আছে, থাকতে পারে। রাইট, জবা আছে, মরুগোলাপ আছে, আপনার বিভিন্ন রকম কলাবতী আছে এখন। হ্যাঁ, আমার বাগানে প্রায় 6 রকম কলাবতী আচ্ছা, আছে। এখন এখানে হয়তো- কলাবতী দেখতে পাচ্ছিলাম আমি অনেকক্ষণ এটাও ধরে। 12 মাস। খুবই সুন্দর একটা কালার। হ্যাঁ, এটাও 12 মাসি। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চন্দ্রপ্রভা। এটা 12 মাসই ফুল থাকে, এবং বেশ খুবই, সুন্দর। হ্যাঁ হার্ডি গাছ, ছাদের জন্য খুব ভালো। তারপরে এখানে আছে আপনার বিচিত্রা। বিচিত্রায় কিন্তু 3টা কালারে ফুল হয়। তাই নাকি? হ্যাঁ, বাহ, প্রচুর। সুন্দর তো। আমার আগের গাছের ছবি তোলা আছে, আমি আপনাকে দেখাতে পারবো আর কি। তো এটা কিন্তু আপনার প্রথমে সাদা হয়, তারপরে ধীরে ধীরে এটা হালকা বেগুনি হয়, তারপরে ডার্ক বেগুনি ও, হয়ে যায়। তাহলে 3টে পিরিয়ডে হ্যাঁ, কালার আসে। হ্যাঁ, বাহ। এই জন্য এটার নাম হচ্ছে বিচিত্রা। আর এগুলো তো থাই লিলি। আর এখানে অপরাজিতা। আমার গাছে কিন্তু সবসময় প্রচুর অপরাজিতা ফোটে, কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এখন ফুল নেই বললেই চলে। কিন্তু যে তারপরে একটা ফুল দেখা যাচ্ছে, এই যে এটা আকাশি খুবই কালারের। সুন্দর। হ্যাঁ, তারপরে আমি কিন্তু ইয়াও লাগিয়েছি আপনার, ওই যে কি বলে, আপনার শুধু যে ফুল লাগিয়েছি তা কিন্তু না, আমার কিন্তু হার্বসও আছে, আচ্ছা। যেমন অরিগ্যানো, তারপরে লেমন গ্রাস, তারপরে অশ্বগন্ধা, বাহ। তারপরে আদা গাছ। হ্যাঁ, তারপরে আপনার এখানে আছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আকন্দ গাছ।
আকন্দ গাছ, হ্যাঁ এটা আকন্দ। কি ওষুধি? এটা হচ্ছে হ্যাঁ ঔষধি, ঠান্ডার সময় ইউজ করে আর কি। পাতার রস? হ্যাঁ পাতার রস না, গোড়াটা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তারপরে আপনার আর তুলসী গাছ আছে, নিম গাছ আছে, এই যে আমরা তুলসী গাছও দেখতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, অরিগেনো এখানে আছে হার্বস গুলো। অরিগানো আছে। তারপরে আপনার সজনে পাতাটাতে কিন্তু গুঁড়ো করে খেলে অনেক ভালো, বা জি, আপনি জি। পাতা ভাজি করে খেতে পারেন। সজনেও খেয়েছি আমি অল্প। এটা কি কোন, এটা কি হার্বস মনে হচ্ছে কোনো? হ্যাঁ এটা হচ্ছে অরিগানো। এটা আমরা ওই যে ইটালিয়ান খাবারগুলোতে ব্যবহার করতে পারি। তুলসী অথবা পাতা। হ্যাঁ এটা তুলসী। আর অরিগানোটা হচ্ছে আমরা রান্না করেও খেতে পারি, অথবা এটা দিয়ে চা বানিয়েও কিন্তু খেতে পারি। আচ্ছা, খুবই উপকারী। ঠিক আছে, এটা খুব এটা ভালো। এটা খুবই সুন্দর, একটা ইন্টারেস্টিং ফুল। হ্যাঁ এটা হচ্ছে চিতা। ও, এই জন্য হচ্ছে চিতার মতো হ্যাঁ, ডট ডট হ্যাঁ, দাও, হ্যাঁ, খুবই হ্যাঁ। সুন্দর। এটা চিতা। আর ওখানে তো জবা দেখতে পাচ্ছেন। আর এটা বাগান বিলাস। ঠিক আছে, একটা হলুদ colour। রঙের একটা বাগান। জি, জি, জি। তারপরে আমার বেলিও আছে দুই রকম, দেশি বেলি যেটা রাই বেলি ওটাও আছে। আর এখানে হচ্ছে লিলি আছে বিভিন্ন রকম। আর আখ দেখতে কাঠগোলাপ। পাচ্ছি, এটা কি আখ গাছ? হ্যাঁ, হ্যাঁ, বাহ, এটা আখ। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এটা কিন্তু আমি ওই যে বাজার থেকে আখ নিয়ে আসে না, জি, ওইটার জি। মাথাটা জাস্ট বালুর মধ্যে ও, রেখে দিয়েছি। জাস্ট গোড়াটাই লাগানোতে। গোড়াও না, আপনি যদি গোড়াও লাগান সেটাও হবে, আপনি যদি মাথার দিকের অংশটা কুপে রাখেন তাহলে ওই যে পাতা সহ যে অংশটা ফেলে দেয়, হ্যাঁ হ্যাঁ ওইটা থেকে হয়ে গেল। ওটা থেকেই হয়ে যায়। এবং চমৎকার। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আখ গাছটা যখন হয়, এই আখ গাছের চারপাশ থেকে আবার কুশি বের হয়। আচ্ছা আচ্ছা, মানে আখ গাছ চাষ করা কিন্তু ছাদের জন্য খুব ভালো, খুবই ইজি। আপনি একটা একদম ইজি। দেখতে পাচ্ছেন ক্যারেটে। খুবই ছোট একটা ক্যারেটে লাগিয়েছেন, এই ক্যারেটেই মাশাআল্লাহ বেশ সুন্দর আখ আমি হয়ে গেছে। খেয়েওছি, আবারও খাবো ইনশাআল্লাহ। টেস্ট কি মিষ্টি? হ্যাঁ মিষ্টি। ছাদে একটা জিনিস খুব মজার হচ্ছে, আপনার ফল কম বেশি যাই হোক, ছাদ বাগানের জিনিসগুলো খুব হ্যাঁ, মানে আলাদা আলাদা রকম। রকম, আলাদা মজা আর কি। আচ্ছা, এখানে কিন্তু আদা গাছও আছে। আমি কিন্তু অনেক গাছ আমার এখানে হয়েছে যেগুলো হচ্ছে ধরেন আপনার তরকারি খোসা বা আলু এনেছি, আলু থেকে ছোট চোখ বের হয়েছে, আমি সেই আলুটাকে লাগিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আদাটা লাগিয়েছি হচ্ছে, আদা এনেছি বাজার থেকে, দেখলাম যে একটু একটু করে মাথা বের হয়েছে, কুশি বের হয়েছে, আমি কিন্তু আদাটাকে রোপণ করে দিয়েছি এই যে এখানে ইনশাআল্লাহ। আচ্ছা, একটা ক্যারেটই আপনি লাগিয়েছেন, বেশ সুন্দরও হয়েছে আদা। বেশ কয়েক রকম আসলে তাহলে হচ্ছে যদি কিছুদিন পর আদা তুলতে পারবেন। হ্যাঁ আদা তুলতে পারবো, অল্প হলেও নিজের আচ্ছা, নিজের বাগানের আদা একটা অন্যরকম হ্যাঁ, হ্যাঁ, বিষয়। ঠিক আছে। তারপরে যেমন ধরেন এই যে এখানে আছে আপনার মানুষ তো আসলে রঙিন সবকিছু পছন্দ করে, অ্যাডোনিয়াম আছে, আদানসানি আছে। ও আপনাকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে পান। হ্যাঁ পান গাছ, হ্যাঁ হ্যাঁ, আমরা যে পান গাছ। বাজার থেকে কিনে খাই হ্যাঁ, সেই হ্যাঁ। পান গাছ। পান কিন্তু হজমের জন্য খুব ভালো। আপনি শুধু পান যদি খান, আচ্ছা, গোটা খাওয়া সহ, যাবে? হ্যাঁ একটু ধুয়ে খেতে হবে। আচ্ছা, আমি অবশ্যই এটা ধুয়ে খাবো হ্যাঁ, এখনই। আমি পান গাছের চারাও করেছি, আম্মাকে দিয়েছি। চিটংয়ে সবাই অলরেডি আপনি হারভেস্ট করেছেন এখান থেকে? হ্যাঁ হ্যাঁ এখান থেকে করেছি, অনেক সুন্দর ছিল, বেশ বড় ছিল। তারপরে হচ্ছে এখানে অ্যাডোনিয়ামও আছে, জিজি প্ল্যান্ট আছে। তারপরে এটা হচ্ছে করম চা। হ্যাঁ, করম চাটা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী, এবং হচ্ছে এই গাছে আমার প্রচুর ফল থাকে। এটাও কিন্তু 12 মাসই। আমি আপনাকে একটা আচ্ছা, ফল, এই করম চাটা সচরাচর দেখা যায় না। এটা আমি আপনাকে একটা ফল দিলাম, আপনি পরে খেয়ে দেখবেন আর কি। এটা পেকে গেছে একদমই, একটু ভিজিয়ে রাখলে কষটা চলে যাবে, আচ্ছা আচ্ছা, তখন হচ্ছে আপনি খেতে পারবেন। একটু 10টা থ্যাংক দিন ইউ সো ভিজিয়ে মাচ। আমি অবশ্যই এটা খেয়ে দেখবো একটু পরে। আচ্ছা, আর এটা হচ্ছে সেই বরিশালের বিখ্যাত আমরা, আমাদের বরিশালের মানুষজনের একটা পরিচয় হচ্ছে আমরা নিয়ে। ঠিক আছে, তো আমি আমার গাছ ছাড়ে আমরা থাকবে না তা তো হয় না। এইটুকু গাছে মাশাআল্লাহ ভালোই আমরা ফলন হ্যাঁ, আসছে। এই যে এখানেও আছে, এখানেও আছে, এটাও 12 মাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই যে আমরা, হুম। আমার বাচ্চারা একটা এখন দুটো আবার ফল ফুলও খাবে। আসছে, মানে হ্যাঁ। ধরতেই থাকে ধরতেই থাকে সারা বছর। হ্যাঁ, তারপরে এই যে তরকারি খোসা রেখেছি, শুকনো পাতা জড়ো করে রেখেছি। অনেকেই বলেন যে লাগাবো কিসে, জায়গা নেই। এই যে শুকনো পাতা থেকেই তো আপনার আবার মাটি হয়ে যাবে। ঠিক আছে, এই আচ্ছা, যে এখানে একটা এই করলা আদা গাছ গাছও মনে আছে। উঠেছে, এটা কি নিজে নিজে হ্যাঁ, উঠলো? এটা নিজে নিজে উঠেছে। এই যে দেখেন করল্লাও আছে। হ্যাঁ, এই যে করল্লা ধরে আছে। আমরা 4 আচ্ছা, জনের পরিবার। হ্যাঁ, ওই যে করলা ধরে হ্যাঁ, আছে। ওই যে ওখানেও করল্লা আছে। 4 জনের পরিবার হয়ে যায়। আবার আমি একটু অর্কিডও বেঁধে দিয়েছিলাম, এটাও হয়ে গেছে ইনশাআল্লাহ। আশা করি একদিন মানে ফুলও দেখবো। এই যে চমৎকার চমৎকার। এই গাছটা কিন্তু গোপাল ভোগ আম। হ্যাঁ হ্যাঁ, অসম্ভব মিষ্টি। এবং আমরা তো আসলে খুব রাসায়নিক জিনিস পাই, বা সবকিছু পেকে যাওয়ার আগেই বাজারে চলে আসে। জি জি, এই গাছটার আমের ঘ্রাণ মানে সারা এলাকার মানুষজন পায়, এত মানে সুন্দর ঘ্রাণ। এবং গাছ পাকা আম টুস করে পড়েছে, সবাই হ্যাঁ সবাই হচ্ছে ওটাকে ইয়া করেছে। এই কলা গাছটাও কিন্তু একা একা উঠেছে। আচ্ছা, এটা তো খেয়াল করো, কলা গাছ হয়ে লাগিয়েছে। না, আমি লাগাই নাই, এটা নিজে হয়েছে। নিজে উঠেছে।
তাহলে এটার কলা আরো ভিন্ন রকম হবে নিশ্চয়ই, আশা আরো করছি। মজা হবে। আমার আপু আমার হচ্ছে যে ফল খেতে হবে, নট নেসেসারি কলা পাতায় তো পাতুরিও খেতে পারবো। জি জি, তাই না? হ্যাঁ সেটাও কলা পাতাও ব্যবহারযোগ্য। হ্যাঁ, আবার ওই যে কলা পাতার ভিতরে যে অংশটা ওটাও খেতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এই যে অপরাজিতা গাছ সবাইকে উপহার দেই, কারণ ইজি টু গ্রো, কেউ আশাহত হবে না। এখানেও সেম, ওই যে করলা, ছোট ছোট করলা দেখতে পাচ্ছেন, কলা ধরেও আছে। 4 জনের সংসার তো খুব বেশি দরকার হয় না, অল্প হলেই হয়। এটা হচ্ছে আম গাছ, এটাও খেয়েছি। হ্যাঁ, আম্রপালি। এখানেও ধরেছে আম। আম ছিল, এই যে আম ছিল, তারপর এখানে একটা বরবটি গাছও আছে। যদিও আসলে এক ইয়াতে বেশি গাছ লাগানোটা ঠিক না, তারপর দেখা যায় ওই যে তরকারি খোসা থেকে এমনি হয়ে গেছে, তো আর ফেলিনি। এটা ওই শেডের জন্য। আর এটা হচ্ছে আপনার ক্যাস্টর অয়েল, আমরা যেটা বলি, আমাদের বাংলাদেশে আসলে সবাই চিনে না। এটাও কিন্তু এমনিতেই হয়েছে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, ভ্যানিলা এটা কি বলে, বীজ হচ্ছে নাকি? এটাই ফল হবে। মানে আচ্ছা। ফুল ছিল, ফল হবে। এই বীজটা থেকে কিন্তু ক্যাস্টর অয়েল ওটা হয়। আর আমরা অনেকে মানে জানি এটা না। একটা ঔষধি গাছ যেটা আপনার বাগানে আপনি রেখেছেন। হ্যাঁ, এটা রেখেছে কি আলহামদুলিল্লাহ হয়ে গেছে কিভাবে কিভাবে। আচ্ছা, এটা তো কাঠবাদাম গাছ, দেশি যেটা। এটা আমি আসলে ছায়ার বিকল্প হিসেবে রাখছি, ছাতার আচ্ছা, জন্য। ছাদে আসলে যাতে ছায়ার অভাব বড় না হলে তো হয়। ছায়া পাবে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য। বাহ, বেশ সুন্দর। আচ্ছা আপু, অনেকক্ষণ আপনার ছাদ বাগানটা ঘুরে দেখলাম, চলেন কিছুক্ষণ বসে আলাপ করি। আচ্ছা আপু, আপনার ছাদ বাগানটা তো ঘুরে দেখলাম, আপনার বেশ সুন্দর গোছানো ছাদ বাগান। এই ছাদ বাগানটা শুরু কিভাবে মনে করলেন যে একটা ছাদ বাগান করবেন? আচ্ছা, ধন্যবাদ। আসলে ছোটবেলা থেকে আমার গাছের প্রতি ভীষণ ভালোবাসা। একদম ছোটবেলা থেকে আমি গাছ লাগাতাম। আমাদের বাড়ি বরিশালে, তো ওখানেও আমাদের নিজেদের বাসার ছাদে, সামনে সব জায়গায় আমি গাছ লাগাতাম। তো আসলে বিয়ের সূত্রে চিটংয়ে আসা। আমার প্রথম দিকে আসলে পারিবারিকভাবেও বাধার সম্মুখীন হয়েছি। তারপরেও আসলে এটা মানে আমি বলবো যে গাছ ছাড়া আমি নিজেকে আসলে কল্পনা করতে পারি। গত 10 বছর ধরে চট্টগ্রামে আছি। তো আস্তে ধীরে শুরু করলাম। প্রথমে 3টা-4টা গাছ ছিল। এরপর বাড়তে 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 মাঝখানে 2বার গাছ একদমই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, কারণ 2বার আমি চিটংয়ের বাইরে ছিলাম। করোনার সময়তেও আমি ঢাকায় ছিলাম। তো ওই সময় আমার গাছ বাগান অনেকটাই একদমই আবার জিরো থেকে শুরু করেছি বলতে গেলে। এখনকার যে অবস্থা দেখছেন, এটা আসলে 2021 থেকে বলতে পারেন, 2021 থেকে 2025 পর্যন্ত বর্তমান অবস্থায় আছে আর কি। আপনার এই ছাদ বাগান করার পিছনে সব থেকে বেশি অনুপ্রেরণা কারা দিয়েছে, সে বিষয়ে একটু জানতে চাচ্ছি। ছাদ বাগান করার পেছনে অনুপ্রেরণা আসলে ফুল গাছ প্রকৃতি, এটা তো সবারই ভালো লাগে। তো বিশেষ করে আমার আব্বু আম্মু, আমার নানা নানু সবাই গাছ লাগাতো। তো ওরা সবাই খুব অনুপ্রেরণা দেয়। যেমন গতকালও আমার আম্মা এসেছিল, ঢাকায় চলে গেছে। তো আম্মু ব্যাগ ভর্তি করে আমার এখান থেকে গাছ নিয়ে গেছে। মূলত পরিবার থেকে অনুপ্রেরণাটা বেশি পাই। তারপরে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যখন আসে আমার বাগানে, আমি তাদেরকে একটা ফুল না হয় একটা ফল ছিঁড়ে দিই, এতে তারা ভীষণ আনন্দিত হয়। তো ওটাই আমার জন্য অনুপ্রেরণা। আর আমার স্টুডেন্টরাও আছে, ওরা যখন কোনো ভালো রেজাল্ট করে তখন আমি ওদেরকে ফুল গাছ বা যে কোনো ধরনের গাছ উপহার দিই। ওরাও খুব খুশি হয়, অপেক্ষায় থাকে যে কখন রেজাল্ট বের হবে, কখন মিস ওদেরকে এরকম উপহার দিবে। তো চারপাশে সবাই আসলে আমার অনুপ্রেরণা যোগায়। আপনার বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল এবং ফলের কালেকশন আছে, ঘুরে দেখলাম বিভিন্ন বিদেশি ফুলও আপনি রেখেছেন। তো একটা বাগান করার পিছনে কিন্তু একটা ভালো রকমের অঙ্কের খরচ হয় আমাদের, এটা তো সবাই আমরা জানি। তো এই যে একটা খরচের বিষয়, এই থেকে কি আপনার কোনো কারো থেকে কি বিরূপ মন্তব্য আপনি শুনেছেন কিনা, আশেপাশে কেউ কি বিরূপ কোনো মন্তব্য করেছে কিনা এই বাগান সম্পর্কে, সে বিষয়ে একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। আসলে বাগান করাটা আসলেই খরচের ব্যাপার। যেহেতু শহর বা নগর জীবনে আমাদের এক টুকরো মাটি বা ইটের কণাও কিনতে হয়। আপনি নিজেও বাগানি, আপনি হয়তো জানবেন যে আমাদের গাছের পরিচর্যার জন্য ছাদে আসলে মাটিটা কম থাকে। তো এই অল্প পরিসরে গাছ লাগাতে হলে এবং এটা থেকে ফুল ফল পেতে হলে প্রচুর পরিশ্রম বলেন, খরচ বলেন, দুটোই আছে। তো বিরূপ মন্তব্য যে শুনি না তা নয়, শুনি।
অনেকেই বলে যে হয়তো অনেক আছে তাই খরচ করে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় আসলে ভালোবাসাটাই মূল। হ্যাঁ, বলে না যে ইচ্ছা থাকলে আপনার উপায় হয়। তো দেখা যাবে যে এই আপনারই কোনো গাছ বন্ধু হয়তো আপনাকে সাহায্য করবে, একটা গাছের চারা উপহার দিবে, আপনি তাকে কোনো একটা দিবেন। ছাদ বাগান করতে গিয়ে অনেক কমন একটা প্রশ্ন শুনতে হয় যে বাগান করলে আসলে লাভটা কি? বাগানের পিছনে এত পরিশ্রম, এত শ্রমের জন্য আমরা কি লাভটা পাই? অনেকেই প্রশ্ন করে। তো আপনার কাছে বাগান করা অর্থটা কি? বাগান করে আপনি কি মানসিক প্রশান্তি লাভ করছেন? আপনি বাগান করে আপনার কি হয়, কি লাভ হয় সেটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। আমরা সবাই ইউনিক ফ্যামিলিতে থাকি, ব্যস্ত নাগরিক জীবন, বাহিরে বের হওয়া যায় না। করোনার সময় তো একেবারেই ঘরবন্দি ছিলাম। তো সবকিছু মিলিয়ে আহ, বা- এই বাগানটাতে আসলে আমার যখন মন খারাপ হয় ওই দিন আমি ছুটি নিয়ে সারাদিন বাগানে কাজ করি। তো আমি আসলে খুবই রিলিফ ফিল করি। আর এটা একেবারে গবেষণায়ও প্রমাণিত যে আপনি বাগান করলে বা আপনার মনের আনন্দে যে কোনো একটা কাজ করলে আপনি সেখান থেকে মানসিক প্রশান্তি লাভ করবেন। এটা পাশাপাশি আমি যেটা বলবো, আমার দুজন বাচ্চা আছে, একজনের বয়স হচ্ছে 11 আর একজনের বয়স হচ্ছে 6। তো ওদেরকে আমি উৎসাহ দেই এই যে ফুল ফল প্রকৃতির প্রতি যে মায়া। হ্যাঁ, ওরা হচ্ছে ডিভাইস থেকে দূরে থাকার জন্য আমার বাগানে আসে, বিকেলে খেলা করে, প্রজাপতি দেখে, ফুল দেখে, বিভিন্ন রং দেখে। এই জিনিসগুলো আমাকে খুব টানে। তো শুধু যে আমারই লাভ হয় বা আমার বাসার সবাই আনন্দ লাভ করছে তা কিন্তু না। আমার বাসায় যখনই কেউ বেড়াতে আসে, যেমন আমার ছোট ননদ থাকে বিদেশে, ওকে আমি ছবি তুলে পাঠাই ফুলের, ও খুব বলে যে হ্যাঁ এরপরে এসে আমরা ছাদে বারবিকিউ পার্টি করব। সেদিন আমার ফ্রেন্ড এসেছিল অ্যাডভোকেট, খুব ব্যস্ত সময় কাটায়। আমরা দুজন সন্ধ্যার পরে চাঁদ দেখতে দেখতে এখানে চা খেয়েছি, মানে রাতের চাটা। ঠিক আছে, হ্যাঁ আসলে উপভোগ্য, মানে আপনাকে বাইরে কোথাও যেতে হবে না। এটাই এক টুকরা স্বর্গ। আপনি বিকেলবেলা এখানে বসে চা নিয়ে এসে উপভোগ করতে পারবেন, বাচ্চারা খেলবে, প্রজাপতি উড়বে, ফুলের হাসি। আমার মনে হয় এর থেকে আনন্দের কিছু আর নাই আসলে। আমরা যারা ছাদ বাগানি, ছাদে বাগান করি, অনেকেই বলে যে ছাদ নষ্ট হয়ে যায়। অনেকের ধারণা থাকে ছাদ ড্যাম্প হয়ে যায়, ছাদ নষ্ট হয়ে যায়, এই জন্য অনেকে ছাদে বাগান করতে চায় না। তো আপনার কি মনে হয় ছাদে বাগান করলে কি ছাদটা নষ্ট হয়ে যায় বা ছাদের কোনো ক্ষতি হয় কিনা? এই কথাটা সবাই বলে এবং অনেকেই বলে বাড়িওয়ালারা বা বাসার মানুষজন ছাদে গাছ লাগাতে দিতে চায় না। এই কথাটা কিন্তু আমাকেও শুনতে হয়েছে এবং নিয়মিত শুনতে হয়। ঠিক আছে, যে ছাদ নষ্ট হয়ে যাবে। তবে আমি বলবো যে নিয়মিত যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, পানি জমতে না দেন, যেমন গত কিছুদিন ধরে চিটংয়ে টানা বৃষ্টি ছিল, তো সেক্ষেত্রে হচ্ছে কিছুটা পানি জমেছে বা হচ্ছে একটু শ্যাওলা পড়েছে, এটা আমরা এই যে রোদ পড়লে আবার সেটা শুকিয়েও যায়, তখন আমরা সাথে সাথে ঝাড়ু দিয়ে শুকনো পাতা বা কোনো সমস্যা হলে, ডাল ছাঁটাই করতে হলে সেগুলো আমরা সাথে সাথে পরিষ্কার করে ফেলি। আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এত বছর ধরে বাগান করছি, স্পেসিফিকলি আমি ছাদে কোনো ফাটল বা কোনো রকম কোনো সমস্যা আমি দেখিনি। আর যাদের টাইলস করা আছে বা যাদের জল ছাদ করা আছে, একদমই পুরো ছাদ করা আছে, তাদের ক্ষেত্রে তো সমস্যা হওয়ার কোনো কথাই না। বরং আমার কাছে উল্টো মনে হয় যে আপনার ছাদে যদি গাছ থাকে, সেক্ষেত্রে যারা রুফটপে মানে একদম যারা ছাদের পরেই যাদের আসলে বসবাস করেন, তো ওনাদের জন্য আরো একটু কষ্ট কম হয় যে ওনারা একটু ছায়া পান। আমার কাছে তো বরং এটাই ভালো মনে হয় আর কি। আচ্ছা, আপনার যে বাগানটা, কি বাগানে রাসায়নিক সার ব্যবহার করেন নাকি জৈব সার ব্যবহার করেন? যেহেতু আপনার ছাদ বাগানটা বেশ বড়, এই ক্ষেত্রে কি ধরনের সার ব্যবহার করেন, কি ধরনের পরিচর্যা মূলত আপনি পছন্দ করেন? আচ্ছা, আমি চেষ্টা করি রাসায়নিক সার ব্যবহার না করতে, কারণ যেহেতু এখানে ফল হলে সেটা আমার পরিবারের মানুষজনই খায়। তো সেক্ষেত্রে হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে গোবর বা ভার্মি কম্পোস্ট, এটা দিলে হচ্ছে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাচ্ছে। ইটের কুচি বা অন্য যে জিনিসগুলো আছে ওগুলো তো ব্যবহার করছি। এটার পাশাপাশি গাছের গ্রোথ এবং গাছে ফুল ফল আনার জন্য কলার ছোলা এবং হচ্ছে পেঁয়াজ ভেজানো পানি, যেটা আমরা এক রাত ভিজিয়ে রেখে দিচ্ছি, অথবা খৈল পচা পানি, এটাও আমরা ব্যবহার করতে পারি, এতে ফুল ফল চলে আসবে। আর কীটনাশকের ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করি, অনেকেই ছোট একটা পোকা আছে, ওটাকে আমরা কেন্ন বলি আর কি, ওটাকে দেখে খুব ভয় পায়, কিন্তু ওটা আসলে ক্ষতিকর না আর কি, মানুষের জন্য খুব একটা ক্ষতিকর না। সেটাকে আমি রোধ করার জন্য তামাকের যে পাতাটা আছে ওটাকে এক রাত ভিজিয়ে রেখে তারপরে ওই পানির সাথে আরো একটু এক্সট্রা পানি দিয়ে সব গাছে দিয়ে দিই, তাহলে যেটা হয় ওই পোকাগুলো চলে যায়। আর যদি কখনো দেখি যে গাছের গোড়া একটু পচন টাইপের হচ্ছে বা কোনো গাছে কোনো জায়গায় পচে যাচ্ছে, তখন হলুদের গুঁড়ো ব্যবহার করি। পিঁপড়ার ক্ষেত্রে আমি মরিচের গুঁড়ো ব্যবহার করি, বা হচ্ছে অ্যালোভেরা ভিজিয়ে রেখে
সেটাকে ব্যবহার করি, কারণ ওটা তো তিতা। বা নিম নিম আমার ছাদে নিম গাছও আছে ছোট ছোট, এগুলোর জন্যই রেখেছি আমি, যেহেতু নিম গাছটা তো খুব উপকারী। তো এই নিম গাছের পাতা সিদ্ধ করে ওটাকে স্প্রে করি এভাবে। তবে হ্যাঁ, কখনো যদি খুব বেশি সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে হচ্ছে তখন আমি কিছুটা তাও খুবই কম, আমার মনে হয় বছরে 2 বার। এই যে আপনি এত সুন্দরভাবে সৃজনশীলভাবে আপনার বাগানটা গুছিয়ে রেখেছেন, এত সুন্দর করে বাগানটা পরিচালনা করছেন, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে কিভাবে তারা বাগান করতে পারবে। দর্শকদের আসলে আমি এটাই বলতে চাই, বেঁচে থাকার জন্য অক্সিজেন অপরিহার্য। আর আমাদের সন্তানদেরকে ভালো রাখতে হলে, আমাদের দেশকে ভালো রাখতে হলে, সুস্থ রাখতে হলে, সুন্দর পরিবেশের জন্য আমাদেরকে গাছ লাগাতেই হবে। আপনারা শুরু করেন, দেখবেন পথ আপনা আপনি উন্মুক্ত হয়ে গেছে। আর যারা আমার আশেপাশে আছেন তাদেরকে তো আমি অবশ্যই বলবো যে আপনারা আসেন আমার বাগানে। আমার বাগানে যত বাড়তি গাছ আছে আমি আপনাদেরকে ইনশাল্লাহ দিব। আর যত বুদ্ধি লাগুক, পরামর্শ লাগুক, পরিচর্যা বিষয়ে যত সাহায্য লাগুক, ইনশাল্লাহ আমরা সবাই করব। আমার কাছে মনে হয় যারা বাগানি আছে তারা সবাই আসলে এই সব ব্যাপারে আপনাদেরকে সাহায্য করবে। তো উপহার দেওয়ার সময় যে কোনো জায়গাতেই আপনি গাছকে উপহার দিন, গাছকে ভালোবাসুন। এর মধ্যে যে কি অনাবিল আনন্দ, আসলে এই নিজেকে বিলিয়ে দিয়ে আবার প্রকৃতির কাছ থেকে ফিরে পাওয়া। গাছ আপনার পরম বন্ধু, সে শুধু দিয়েই যাবে, সে কোনোদিন আপনার কাছ থেকে কিছু চাইবে না। তো আমার মনে হয় যে সবার অন্তত পক্ষে প্রতিটা বাসায়, ইনডোরে হোক যে কোনো জায়গায় হোক, একটু গাছ লাগান, দেখবেন এর আনন্দ। এই যে নতুন পাতার ছবি, ফুলের ছবি, বা হচ্ছে আপনি যেখানেই যাচ্ছেন আপনাকে সবাই প্রশংসা করবে, আপনার ভালো লাগবে। অনেকক্ষণ আমরা গল্প করলাম, ঘুরে দেখলাম আপনার ছাদ বাগান, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নগর কৃষিতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের নগর কৃষি পর্বে আমরা দেখলাম কিভাবে ছোট উদ্যোগে একটি ছাদকে পরিণত করা যায় সবুজে। আপনারাও চাইলে এমন ছোট ছোট উদ্যোগের মাধ্যমে আপনাদের বারান্দা অথবা ছাদকে পরিণত করতে পারেন সবুজের সমারোহে। দেখা হবে নগর কৃষির অন্য একটি পর্বে, অন্য একটি ছাদ বাগানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।